বাইরে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমি ঘরে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি আর ভাবছি যে আমার সাথে বিগত 15 দিনে যা যা ঘটনা ঘটেছে তাতে আমি একজন সিরিয়াল কিলারে পরিণত হয়েছি। এখানে পার্থক্য শুধু হলো যে আমি যে মার্ডারগুলো করেছি তার জন্য আমি কারো কাছ থেকে কোনো টাকা পাইনি। মার্ডারগুলো আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। ও, আপনাদের তো আমার নামটাই বলা হয়নি। আমার নাম হলো সুদীপ বিশ্বাস। আমি কলকাতাতে থাকি। আমি সেন্ট জেভিয়ার্স কলেজে একজন স্টাফ। সামান্য কিছু টাকা মাইনে পাই আর টিউশন পড়িয়ে কোনো রকমে আমার চলে যায়। কলকাতাতে আমি এই ভাড়া বাড়িতেই থাকি। তারপর বিকাশ, আমাদের তো মাস্টার শেষ, এখন কি করবি বলে ঠিক করেছিস? কি আর করবো বল, এখন একটা ভালো চাকরি খুঁজতে হবে আর কি। তোর তো তাও ভালো, কারণ তোর যদি চাকরি নাও হয় তোর বাবার ব্যবসা আছে, তোর চলে যাবে ঠিকই। কিন্তু আমার তো আর সেই অবস্থা নাই রে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু তুই চিন্তা করিস না, দেখিস তোর একটা না একটা চাকরি ঠিক হয়ে যাবে। তুই তো জানিস কয়েক মাস আগে আমার বাবা মারা গেছে, ফলে টাকা পয়সার অনেক সমস্যা। ওদিকে আবার গ্রামের বাড়িতে মাকে টাকা পাঠাতে হয়, মা আবার একা থাকে। আর এখানে টিউশন পড়িয়ে যা টাকা পাচ্ছি তাতে আমার কোনো রকমে দিন কেটে যাচ্ছে, এই আর কি। কি আর করবি বল, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবি তুই। আমি শুধু এখন ভাবছি আমার সাথে বিগত 15 দিনে যা যা ঘটনা ঘটেছে। রাত 11টা বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। এই মাঠের রাস্তা দিয়ে ফিরলে আমি শর্টকাটে বাড়ি চলে যেতে পারবো, কিন্তু সব লোক এই মাঠটাকে এড়িয়ে চলে, বলে নাকি এই মাঠের অনেক বদনাম আছে। আমি আবার এসবে বিশ্বাস করি না, কারণ আমি এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, অবশ্য সেটা দিনের বেলায়। যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো নিয়েই কথা। ধুর, এমনিতেই আবার বাড়ি যাওয়ার তারা, তার মধ্যে আবার সাইকেলের চেনটাও পড়ে গেল। সাহায্য করো, আমায় সাহায্য করো। কে 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 কথা বলছেন? কি 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 সাহায্য চান আমার থেকে? আরে, সাইকেলের চেনটা এভাবে আটকে গেল কেন? সাহায্য করো, আমায় সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, আমি করব করব, কিন্তু আপনি আপনি কে কথা বলছেন? সময় এলে সব জানতে পারবে। যাও, এবার বাড়ি যাও। আরে, আমার গায়ে তো অনেক জ্বর। আজকে রাত্রে কোনো রকমে শুয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। তুই ঠিক আছিস তো? না রে, আমার কাল রাত থেকে ভীষণ জ্বর। ঠিক আছে, তুই তাহলে আজকে বাড়িতেই রেস্ট নে। আমি আজকে আর বসছি না আড্ডা দিতে, আসি রে। হ্যাঁ ঠিক আছে। আজকে রবিবার, প্রতি রবিবার বিকাশ আমার বাড়িতে আসে আড্ডা দিতে, কিন্তু আজকে আমার জ্বর দেখে ও রেস্ট নিতে বলে চলে গেল। পরের দিন রাত্রে কিছু দরকারি কাজ নিয়ে আমি বসেছিলাম। হঠাৎ মনে পড়ল যে এখন 1টা বেজে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে শুতে চলে গেলাম। মাঝরাত্রে আমার ঘুমটা ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে, আর আমি উঠেই দেখতে পাচ্ছি একটা ছায়া মূর্তিকে। সে যেন আমার দিকেই এগিয়ে আসছে, আর এগিয়ে এসে আমাকে বলল, তৈরি হও সুদীপ, কাল থেকে তোমার কাজ শুরু হবে। তৈরি হও। তারপর কি হয়েছিল আর মনে নেই। কাল রাত্রে যেটা হলো সেটা কি স্বপ্ন ছিল? আমাকে কিসের জন্য তৈরি হতে বলছিল? কি যে হচ্ছে কদিন ধরে আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন তো আমাকে কলেজে যেতে হবে। ও সুদীপ দা, কোথায় যাচ্ছ? এই তো কলেজে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তাই মাকে দেখতে যাচ্ছি। ঠিক সেই সময় দেখতে পেলাম একটা দূরপাল্লার বাস আসছে, আর ঠিক তার পিছনেই আমাদের যাওয়ার বাস আসছে। কিন্তু হঠাৎ করে সেই অদ্ভুত আওয়াজ আমার কানে আবার এলো। সুদীপ, দেখো সামনে যে বাসটা আসছে
ওর সামনে তপনকে একটু ধাক্কা মারো। আমি একবার এদিক ওদিক তাকালাম, তারপর তপনকে জিজ্ঞাসা করলাম, তপন তুমি কি কিছু শুনতে পেলে? কই, কিছু শুনিনি তো দাদা। ধাক্কা মারো তপনকে, তপনকে ধাক্কা মারো। আমি যেন আমার নিজের মাথাকে কন্ট্রোল করতে পারছি না, আমার সারা শরীর যেন আমার কন্ট্রোলে আর নেই। তখন আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা তপনকে জোরে এক ধাক্কা মারলাম। তপন সামনের দিকে গিয়ে পড়লো, আর ঠিক সেই মুহূর্তে দূরপাল্লার বাসটা এসে তপনকে পিছে দিয়ে চলে গেল। যাও, তোমার বাস এসে গেছে, তোমার বাসে গিয়ে উঠে পড়ো, কেউ সন্দেহ করবে না। আমি কি করব বুঝে উঠতে না পেরে বাসে উঠে পড়লাম। তখনই আমার তপনের স্মৃতিগুলোও মনে পড়তে শুরু হলো। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। আমি তখন চাকরি খুঁজে বেড়াচ্ছি। আমার বাবা সেই সময় গত হয়েছেন। আমার তখন চাকরির একটা খুবই প্রয়োজন ছিল। তো আমাকে একদিন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালো। আমাদের কলেজে একজন ফিজিক্স টিচারের দরকার। তুমি তো মাস্টার্স কমপ্লিট করেছো, আর আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিলেন, আর আমাকে সাহায্য করেছেন অনেকবার। আমি চাই তুমি এই পদে যোগদান করো। মাইনে মাসে 15,000 টাকা করে পাবে। হ্যাঁ স্যার, আমি রাজি। কবে থেকে জয়েন করতে হবে বলুন স্যার? এই তো পরের সপ্তাহ থেকে তুমি জয়েন করে নেবে। তো আমি সেই সময় তপনের হোটেলে খাওয়া দাওয়া করতাম, তাই অনেক টাকা ধারও হয়েছিল তপনের কাছে। ভাই তপন, আমি সামনের সপ্তাহে চাকরিতে জয়েন করব, তারপর তোমার সব ধার মিটিয়ে দেব। আচ্ছা ঠিক আছে দাদা। কিরে সুদীপ, কি খবর? এই তো ভাই, একটা ভালো খবর আছে। কি শুনে? আমি সেন্ট জেভিয়ার্স কলেজে চাকরি পেয়েছি, পরের সপ্তাহেই জয়েনিং আছে আমার। আরে, এটা অনেক ভালো খবর। মাইনে পেলে কিন্তু আমাকে খাওয়াতে হবে। হ্যাঁ একদমই ভাই। প্রিন্সিপালের কথা মতো পরের সপ্তাহে আমি যখন কলেজে জয়েন করতে এলাম, আর এসে যা শুনলাম সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আরে সুদীপ, তুমি? এসো এসো, বসো বসো। স্যার, আমি শুনলাম নাকি আমার চাকরিটা বিকাশকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমিই তো বিকাশের নামে চিঠি লিখে পাঠিয়েছিলে যে এই চাকরিটা তুমি করতে চাও না। তুমি অনেক বড় চাকরি আশা করে থাকো, তাই এই চাকরিটা যেন বিকাশকে দেওয়া হয়। এই দেখো সেই চিঠি। আমি তখন সেই চিঠিটা হাতে নিয়ে দেখলাম, এ তো বিকাশের হাতে লেখা। আমার যেন মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। স্যার, এই চিঠিটা তো বিকাশের হাতে লেখা রয়েছে, চালাকি করে বিকাশ এটা করেছে। আমার এখন কিছুই করার নাই, কারণ এখন আর পোস্ট খালি নাই। আচ্ছা তুমি চিন্তা করো না, পরে যদি পোস্ট খালি হয় আমি তোমাকে অবশ্যই জানাবো। আমি বাড়িতে এসে প্রচণ্ডভাবে ভেঙে পড়ি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাকে বললাম চিঠি লিখে যে আমি চাকরি পেয়েছি সব মিথ্যে হয়ে গেল। সুদীপ দা, বাড়িতে আছো? গতকালকে বিকাশ এসেছিল আমার হোটেলে, এসে বলল নাকি যে তুমি চাকরিটা পাওনি। তুমি আমার টাকা এক্ষুনি দাও, অনেক দিন হয়েছে আর না। আমি তখন কোনো কথা বলতে পারলাম না। আমি আর কি বা বলবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? টাকা দাও আমার এক্ষুনি। সামনের মাসে টিউশন পড়িয়ে যা টাকা পাবো সব দিয়ে দেব। এটা শুনে ও যেন আরো রেগে গেল, আর আমাকে সজোরে একটা ঘুষি মারলো। টাকাটা যেন আমি তাড়াতাড়ি পেয়ে যাই, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। আর হ্যাঁ, এই হাত ঘড়িটা আমি নিয়ে গেলাম, টাকা দিয়ে তারপরে ছাড়িয়ে নিয়ে যাবে। এরপর কেটে গেছে কয়েক মাস। তপনের টাকা আমি মিটিয়ে দিয়েছি টিউশনের টাকা দিয়ে, যদিও তপন আমার হাত ঘড়িটা ফেরত দেয়নি। আমি জিজ্ঞাসা করলে বেমালুম কথাটা উড়িয়ে দিয়েছিল। ওটার আর বেশি মূল্য ছিল না, সেই জন্য আমি আর ঝামেলাও বাড়াইনি। এসো সুদীপ এসো, আমাদের কলেজে এখন 4th ক্লাস স্টাফের পোস্ট ফাঁকা হয়েছে। তুমি চাইলে এখন জয়েন করতে পারো। অবশ্যই স্যার, আমি জয়েন করব। তারপর আমি সেন্ট জেভিয়ার্স কলেজে জয়েন করে নিই। আমার আর বিকাশের প্রতি কোনো রাগ ছিল না, তাই আমি আগের মতো বিকাশের সাথে মিশতে শুরু করি। কিন্তু আজ যে ঘটনা ঘটে গেল তার জন্য শুধু আমিই দায়ী। কত বছর পর তপনের সাথে দেখা হলো, আর ওই বেচারা তার অসুস্থ মাকে দেখতে যাচ্ছিল, আর আমি তাকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। হায় ভগবান, আমি যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। কলেজে কোনো কাজে আমার মন বসছিল না, আমার মাথাটা ঝিমঝিম করছিল কেমন। তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসার জন্য বাস স্ট্যান্ডের দিকে যেতে থাকি। সুদীপ,
এখনো তো সময় আছে, যাও গঙ্গার পার থেকে ঘুরে আসো, দেখবে ভালো লাগবে। আমার এই কথাটা শুনে খারাপ লাগলো না, তাই গঙ্গার দিকে যেতে থাকলাম। গঙ্গার পাড়ে এসে আমি বসে পড়লাম। কুলকুল শব্দে যুগের পর যুগ ধরে বয়ে চলেছে এই মা গঙ্গা। এই বয়ে চলার যে কোনো শেষ নেই। এই ফুরফুরে গঙ্গার হাওয়া মনকে শান্ত করে দেয়। আমি জানি না এক দৃষ্টিতে কতক্ষণ আমি তাকিয়েছিলাম, ভাবছিলাম এই গঙ্গাও তো কত ঘটনার সাক্ষী হয়ে আছে। কত লোকে এখানে স্নান করে শুদ্ধ হয়, আর কত লোকে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সব ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা নেমে আসে বুঝতেই পারিনি। সুদীপ, গঙ্গার পাড় ধরে বাদিকে এগিয়ে যাও। না, আমি আর ওর কথা তোয়াক্কা করলাম না, বাড়ির দিকে ফিরে যেতে লাগলাম। সুদীপ, গঙ্গার পাড় ধরে বাদিকে এগিয়ে যাও। আসছে, সে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যাও, সে আসছে এক্ষুনি। আমার সারা শরীর যেন কেমন করছে, আমার ঘাড়ে যেন কার একটা নিঃশ্বাস পড়ছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহস আর আমার নেই। আমি কি করব বুঝতে পারছিলাম না। আর ঠিক সেই সময় আচমকা আমার পিঠে আসে একটা হাত পড়লো। আমি জাস্ট অজ্ঞান হব, আর ঠিক সেই সময় আমার কানে একটা চেনা শব্দ এলো। কিরে সুদীপ না, এখানে কি ব্যাপার? আমি ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম আমার অনেক দিন আগেকার বন্ধু প্রতীক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। কিরে, তোর মুখ দেখে তো মনে হচ্ছে বিরাট ভয় পেয়ে গেছিস আমাকে দেখে। আমাকে কি এতই বাজে দেখতে হয়েছে? আরে না রে ভাই, এমনি। তারপর বল, কেমন আছিস? এই তো ভাই, চলে যাচ্ছে কোনো রকমে। তোর খবর কি? কি করছিস এখন? আমার আর কি, এই চলে যাচ্ছে। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত 10টা হয়ে গেছে সেটা ভাবতেই পারিনি। যাই হোক, আমরা তখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো সুদীপ, সামনেই গঙ্গা, ফেলে দাও প্রতীককে। ও সাঁতার জানে না, পাশে কেউ নেই, এটাই সব থেকে বড় সুযোগ। ঠেলে দাও, ঠেলে দাও, ওকে ঠেলে দাও। আমি এই আওয়াজটা শুনেই যেন থমকে দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে, দাঁড়িয়ে পড়লি যে? আমার হাত পায়ের উপর কোনো কন্ট্রোল নেই। সুদীপ, সুদীপ, বাঁচা, বাঁচাও আমায়। কেউ 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 আছো? বাঁচাও আমায়, বাঁচাও। আমি দেখলাম প্রতীক যেন হারিয়ে গেল গঙ্গার জলে। এই নদী আবার সাক্ষী হয়ে রইল এই ভয়ঙ্কর ঘটনার। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। ঘরে চলে যাও সুদীপ, ঘরে চলে যাও তাড়াতাড়ি। কে তুমি? সামনে আসো, আমাকে দিয়ে কেন এসব করাচ্ছ? মনে আছে, তুমি তো রাজি হয়েছিলে। এখন আমি যা বলছি তাই করো, ঠিক সময় সঠিক উত্তরটা পেয়ে যাবে। এখন বাড়ি চলে যাও। এরপর আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আমার খুব ক্লান্ত লাগছিল, তাই বসে পড়লাম। এতক্ষণ আমি যেন একটা নেশার মধ্যে ছিলাম। আজ সকালে ও বিকেলে যেসব ঘটনা ঘটলো আমার সাথে, সেই ঘটনাগুলো আমি ঘটালেও আমি নিজের ইচ্ছায় কিন্তু কিছু করিনি। কোনো এক শক্তি যেন আমাকে দিয়ে এসব কাজ করিয়ে নিয়েছে। আমি আমার নিজের বিবেকের কাছে তো পরিষ্কার থাকলাম যে আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি। কোনো অশুভ শক্তি আমাকে দিয়ে এসব কাজ করিয়ে নিয়েছে। কিন্তু প্রতীকের সাদা মুখটা আর তপনের থেঁতলে যাওয়া শরীরটা আমার চোখের সামনে ভাসতে থাকলো। আমি আর কিছুই খাওয়া দাওয়া করতে পারলাম না। চোখের সামনে প্রতীকের সমস্ত স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। অনেক বছর আগের কথা, তখন আমি কলেজে পড়ি। প্রতীকও আমার সাথে একই কলেজে পড়ে। আমি ছোটবেলা থেকে পড়াশোনায় অনেকটাই ভালো ছিলাম। আমি কলেজের ফার্স্ট ইয়ারে টপ করেছিলাম। সেই জন্য কলেজের প্রফেসররা আমাকে খুব স্নেহ করতেন, আর স্টুডেন্টদের বলতেন যে তাদের যদি কোনো বিষয়ে হেল্প লাগে তাহলে যেন আমার থেকে দেখে নেয়। আমিও হাসি মুখে সবাইকে বুঝিয়ে দিতাম। সেই স্টুডেন্টদের মধ্যে রাখি নামে একটা মেয়ে ছিল। প্রতীকের রাখিকে খুব ভালো লাগতো, কিন্তু রাখি আবার মনে মনে আমাকে লাইক করত। রাখি অনেকবারই আমার কাছে আসতো বিভিন্ন সমস্যা নিয়ে। আমি রাখিকে বন্ধুর চোখেই দেখতাম, কিন্তু রাখি আস্তে আস্তে আমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। শোন সুদীপ, রাখিকে আমি ভালোবাসি, তাই তুই ওর থেকে দূরে থাকবি, কথাটা যেন মনে থাকে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার কাছে শুধু পড়ার বিষয় নিয়েই দেখতে আসে। তুই কি বিদ্যাসাগর হয়ে গেছিস নাকি? অন্য যাদের পড়া দেখাতে ইচ্ছা হয় দেখাবি, কিন্তু রাখিকে না। ঠিক আছে।
তুমি আর আমার কাছে এসো না, প্রতীক একদম পছন্দ করে না। কেন? আমি কি প্রতীকের কেনা গোলাম নাকি যে ও যা বলবে তাই করতে হবে? শোন প্রতীক, আমি সুদীপকে ভালোবাসি, তোর কোনো অধিকার নেই আমার প্রতি। আজকের পর থেকে আমি যেন এসব না দেখি। রাখির কথা শুনে প্রতীক অনেকটাই রেগে যায় আর আমার দিকে এমনভাবে তাকায় যেন আমাকে এক্ষুনি মেরে ফেলবে। তারপর থেকে রাখির সাথে আমার সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ হয়। রাখির সাথে কলেজের পরও অনেক জায়গায় ঘুরতে যেতাম আমরা। আমি বাড়িতেও রাখির কথা জানিয়েছিলাম, রাখির ছবিও দেখিয়েছিলাম। তোকে বারণ করেছিলাম না যে রাখির সাথে কথা বলবি না? কেন ওর সাথে কথা বলিস? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই কথাটা শোনার পর প্রতীক অনেকটাই রেগে গিয়ে তার দরবল নিয়ে আমাকে খুব মারধর করলো আর যাওয়ার সময় আমাকে বলে গেল, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। এরপর আমি কিছুদিন কলেজে যাইনি। তো আমি অনেকদিন ধরে কলেজে যাচ্ছি না দেখে রাখি আমার বাড়িতে এসেছে আমাকে দেখতে। আমি রাখিকে পুরো ব্যাপারটা খুলে বলি, দেখো আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না। গ্রামে আমার মা বাবা থাকে আর আমি তাদের একমাত্র ছেলে। আমার কিছু হয়ে গেলে তাদের কি হবে? তুমি বরং অন্য ছেলেকে বিয়ে করে নাও, আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। বিয়ে করলে আমি শুধু তোমাকেই করব, অন্য কাউকে না, অন্য কাউকে না। এসব ভাবতে ভাবতে কখন চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি সেটা জানি না। তবে হ্যাঁ, সেদিন আর কোনো আওয়াজ পাইনি, তাহলে মনে হয় আমার কাজ শেষ হয়ে গেছে। এরপর আমি রেডি হয়ে কলেজে চলে গেছিলাম। সেদিন রাত্রে টিউশন পড়িয়ে আমি বাড়ি ফিরছি। ঠিক সেই সময় আমি রাস্তায় একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। আমার সারা শরীর যেন ঠান্ডা বরফ হয়ে গেল। সুদীপ, ভালো আছো? আমি এটা শুনে একদম স্থির হয়ে যাই। আমি প্রতিদিন যে শব্দগুলো শুনি আর এখন যে গলার শব্দটা শুনলাম পুরোপুরি ভিন্ন। মৃদু স্বরে সে আবারও বলল, সুদীপ, ভালো আছো? আমার এই গলার স্বর খুবই চেনা, এ তো রাখির গলা। আরে রাখি, তুমি? কি হলো? আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? না না, কিন্তু হঠাৎ করে তোমাকে দেখে তাই চমকে উঠলাম। তুমি কেমন আছো? আমি এখন খুব ভালো আছি, কোনো দুঃখ নেই আর কোনো আনন্দও নেই। আছে শুধু প্রতিশোধের নেশা, যার জন্য আমি এখনো মুক্তি পাচ্ছি না। কিসের প্রতিশোধ? কার উপর প্রতিশোধ? প্রায় শেষ হয়ে এসেছে আমার প্রতিশোধ নেওয়া, আর মাত্র কয়েকজন বাকি, তারপরেই আমার মুক্তি। তাহলে তুমি আমাকে দিয়ে এইসব খুনগুলো করিয়েছ? হ্যাঁ, তুমি তো আমার সব ছিলে। আমার প্রতিশোধ মানেই তো তোমারও প্রতিশোধ। কেন করলে তুমি এরকম আমার সাথে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি শুধু বলেছিলাম তোমায় আমি বিয়ে করতে পারবো না, আর তুমি অবুঝের মতো সুইসাইড করলে। এর জন্য কি আমি দায়ী ছিলাম? কাল রাতে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। কাল সকালেই তোমার কাজ পূরণ হবে। না না না, আমি আর এই কাজ করতে পারবো না। আমায় তুমি ক্ষমা করো, আমি কোনো খুনি নই। কথাটা আমার শেষ হতে না হতেই সে ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। একটু ভয় পেয়েছিলাম বটে, তবে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কি ব্যাপার রে, এত সকালে আমার বাড়িতে? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে ঠিকমতো রাত্রে ঘুম হয়নি তোর। তোর কাছে কোনো চেনাশোনা তান্ত্রিক বা ওঝা জানাশোনা আছে? আমার খুব বিপদ রে, এক অশরীরী আমার পিছনে পড়েছে। নেশা করছিস নাকি আজকাল? কি সব ভুলভাল কথা বলছিস? হাসিস না, সত্যি বলছি আমি। বাড়ি যা, বাড়ি গিয়ে রেস্ট নে। আজকে তোকে কলেজে আসতে হবে না। আরে আমি ঠিক আছি, আমার সাহায্য কর তুই, না হলে আমি মরে যাব। কোনো একটা ভালো ডাক্তার দেখা। আজ আর কলেজে আসিস না, তোর রেস্ট দরকার। ঠিক আছে। বাড়ি ফিরে আসার পর ভাবলাম যে বাড়িতে থাকাই ভালো, কারণ রাস্তায় বেরোলে আবার যদি ওই অশরীরে আমাকে দিয়ে খুন করিয়ে নেয়, তার থেকে আমি বাড়িতে থাকলে আমার হাত দিয়ে আর কোনো খুন হবে না। ওঠো ওঠো, রেডি হও, কলেজে যাও, আর সময় নেই। আজকেই সেই দিন। আজ কোন দিন?
কলেজে যাও, যে কাজ শুরু করেছো সেটা সম্পূর্ণ করতে হবে। আমি আর কোনো কথা বললাম না, রাখির কথা মতো কলেজে চলে গেলাম। কি ব্যাপার রে, বললি যে আজ কলেজে আসবি না? বাড়ি বসে আর কি করব, তাই চলে এলাম। তুই কোথায় যাচ্ছিস এই কাস্তে হাতে করে নিয়ে? সামনের সপ্তাহে কলেজে পুষ্প প্রদর্শনী উৎসব। তুই তো জানিস প্রতি বছরই আমি এই প্রদর্শনীটা করে থাকি, তাই একটু কলেজের ছাদে যাচ্ছি, কাজগুলো কেমন আছে দেখে আসবো। তুইও চল না, আমার একটু সাহায্য হবে। আমি প্রিন্সিপালের ঘর থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়েই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। যাও যাও এক্ষুনি বিকাশের সাথে, পরে গিয়ে অ্যাটেন্ডেন্স দেবে। আমি রাখির কথা মতো ছাদের দিকে যেতে থাকলাম। ছাদে গিয়ে আমি দেখলাম বিকাশ ছাদের কার্নিশের ধারের দিকে ঝুঁকে কি যেন করছে। বিকাশ আমার পায়ের আওয়াজ শুনতে পেয়ে বলল, দেখ এখানে এসে, কলেজের পিছনের দিকে দেয়াল বেয়ে কত গাছ উঠেছে। দেখো সুদীপ, বিকাশ কেমন নিচের দিকে তাকিয়ে আছে। তুমি ওকে একটা ধাক্কা দাও, একটা ধাক্কা দাও। আমি এগিয়ে যাচ্ছি বিকাশকে ধাক্কা দেওয়ার জন্য। ঠিক সেই সময় আমার মনে হলো, আমি কি করছি? না না, এটা আমি করতে পারবো না। আমি নিচে যাচ্ছি বিকাশ, আমার এখানে ভালো লাগছে না। নেমো না নিচে, ওকে ধাক্কা মারো। দেখো দেখো সুদীপ, বিকাশ কেমন নিচের দিকে ঝুঁকে আছে। ওকে কেউ এখন দেখতে পাচ্ছে না। তুমি ধাক্কা মারো ওকে। আমি যেন আস্তে আস্তে নিচের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আমি আবার ঘুরলাম আর বিকাশকে সজোরে ধাক্কা মারলাম। বিকাশ নিচে পড়ে গেল। ফিরে যাও সুদীপ, তোমার কাজ শেষ। এতক্ষণ যেসব ঘটনাগুলো বললাম সেগুলো পুরোপুরি সাজাতে সাজাতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটাই জানি না। আমি আজ সকালেই বিকাশকে দাহ করে এলাম। কেউ জানেই না যে বিকাশের মৃত্যুর পিছনে আমিই দায়ী। কলেজের অনেকে দেখেছিল বিকাশকে ছাদে যেতে, কিন্তু আমাকে কেউ দেখেনি। আর আমার কলেজের খাতায় সিগনেচার না থাকার জন্যে আমি গতকাল অ্যাবসেন্ট ছিলাম। হঠাৎ আমি সেই ঠান্ডা হাওয়া অনুভব করতে পারছি। এবার আর আমি ভয় পাচ্ছি না, কারণ আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। রাখি এসো, কিন্তু তোমার সাথে আরেকজনকে। উনি আমার বাবা। এবার বলো, তুমি আমাকে দিয়ে এরকম কাজ কেন করালে? প্রতীক যেদিন তোমার মেরেছিল, তারপর আমি যখন তোমার বাড়ি গিয়েছিলাম আর তোমার ওই অবস্থা দেখে আমি প্রতীকের ওপর খুব রেগে গিয়েছিলাম। তারপর তোমার বাড়ি থেকে আমি যখন আমার বাড়িতে গিয়ে বাবাকে সব বলে দিই। বাবা আমি বিয়ে করলে শুধুমাত্র সুদীপকেই করব। না মা, এটা হয় না। তুই তো জানিস প্রতীককে। বাবা, তুমি যদি সুদীপকে না মেনে নাও তাহলে আমি কিন্তু সুসাইড করব বাবা। না না, এই সব অলক্ষণের কথা মুখে আনতে নেই। তোর পছন্দই আমার পছন্দ। আমি রাজি। তার পরের দিন বাবা তোমার বাড়িতে আসছিল এটা জানানোর জন্য যে বাবা রাজি আছে বিয়েতে। আর ঠিক সেই সময় প্রতীক আর তার সাথে বিকাশ আর তপন এসে আমাদের রাস্তা আগলালো। সুদীপকে ভুলে যা, আমি তোকে ভালোবাসি। সুদীপ আর আসবে না কোনোদিন। তোর মতো কুলাঙ্গারকে ভালোবাসবো, তাও আবার আমি? কত টাকা লাগবে বল, তোর যত চাই তত দেবো। সুদীপ থেকে কি দিতে পারবে? কোনোদিন কিছুই দিতে পারবে না। আমি টাকার জন্য সুদীপকে ভালোবাসিনি। তোর ওই টাকার গরম আমার কাছে দেখাবি না। কি রে, তোর খুব দিমাগ হয়েছে তাই না? আমার অফার আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি, আর তোর এত বড় স্পর্ধা। আমি তোর এমন অবস্থা করব যে সমাজে তুই কোনোদিনও মুখ দেখাতে পারবি না। এরপর ওরা 3 জন মিলে আমাকে মারধর করে গাড়িতে করে তুলে নিয়ে যায় প্রতীকের বাড়িতে। আমার বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে বাবাকে অনেক মারধর করে। আমিও অনেকবার বলেছিলাম যে আমার বাবাকে ছেড়ে দাও আমার বাবাকে। তোমরা যা বলবে আমি তাই করব। কিন্তু আমার একটা কোথাও শোনেনি ওরা। প্রতীকের বাড়িতে আমার বাবাকে ততক্ষণ পর্যন্ত মারধর করলো যতক্ষণ না আমার বাবা মারা যায়। বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরও ওরা শান্ত হলো না। ওরা এবার আমার দিকে এগিয়ে এসে আমাকে ধর্ষণ করতে উদ্যোগী হয়। আমি বাধা দিতে গেলে আমার হাত পা বেঁধে দেয়। আমি সেই অবস্থায় যন্ত্রণায় কাঁদি। আমি সেই
অসহ্য যন্ত্রণায় কাঁদি, আর্তনাদ করি যে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু কিন্তু ওই মানুষ রূপী পশুগুলো কোনো ভূক্ষেপই ছিল না। ওরা ওরা বারবার আমাকে ধর্ষণ করে। আমি তীব্র যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখতে পাই আমাকে আর আমার বাবার মৃতদেহটাকে একটা মাঠে নিয়ে এসেছে। আমি ওদের বলেছিলাম আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও। ওরা ওরা শোনেনি ওরা আমাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দেয়। ওই ঘটনার পর প্রতীক তার বাবার ব্যবসায় ঢুকে যায় আর সে কলেজ ছেড়ে দেয় আর সবার কাছে রটিয়ে দেয় যে আমি সুসাইড করেছি। আমার বাড়িতে আর আমার বাবা ছাড়া কেউ ছিল না। কেউ যখন কোনো খোঁজ খবর নেয়নি আর তাই কোনো ফাইলও হয়নি। আমি আর আমার মেয়ে প্রতিশোধ নেবার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। সেদিন তুমি ওই মাঠটাতে এলে আর তোমার সাইকেলের চেনটা পড়ে গেল। সেই দিন থেকেই প্রতিশোধ নেওয়া শুরু। কিন্তু বিকাশ প্রতীককে কিভাবে চিনল, আর তপনই বা প্রতীককে কিভাবে চিনল? তপন আর বিকাশের বাবা প্রতীকের বাবার ব্যবসায়ের পার্টনার। সেখান থেকেই এদের পরিচয়। আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। এবার আমাদের মুক্তি। তুমি ভালো থেকো সুদীপ। এ জন্মে তো আমার মিলন হলো না, কিন্তু পরের জন্মে আমি শুধু তোমারই। সুদীপ, তোমাকে ডেকে পাঠালাম কারণ বিকাশের আকস্মিক মৃত্যুর পর ওর পোস্টটা ফাঁকা হয়ে রয়েছে। আমি চাই তুমি ওই পোস্টে জয়েন করো। প্রথমে তো তুমিই ওই পোস্টে জয়েন করতে, কিন্তু থাক সেসব কথা। তুমি রাজি তো? হ্যাঁ স্যার, আমি রাজি। অসফল প্রেমের গল্প একা পথে ভেঙে যায় স্বপ্ন প্রেমিকের মধ্যে। বৃষ্টির ছায়ায় ভেসে যায় স্মৃতিগুলো, আধারে লুকিয়ে রয়েছে মনের দুঃখগুলো। অসফল প্রেমের গল্প ভেঙে যায় স্বপ্নের মাঝে, হারিয়ে গেল প্রেমিকার আশা অজানা স্রোতের সাথে। অসফল প্রেমের গল্প ভেঙে যায় স্বপ্নের মাঝে, হারিয়ে গেল প্রেমিকার আশা অজানা স্রোতের সাথে।